আর আর মাত্র 1 মাস বাকি, উইমেন্স T20 ওয়ার্ল্ড কাপ হবে ইংল্যান্ডে, এবং আজকে আমার সাথে রয়েছেন একজন ফর্মার ক্রিকেটার, তারপর তিনি কমেন্টেটর ছিলেন, এবং এখন ট্রানজিশন টু আম্পায়ারিং। শি ওয়াজ অলসো পার্ট অফ যে অল উইমেন্স আম্পায়ারিং প্যানেল ছিল 2025 ওডিআই বিশ্বকাপে, যেটা অবভিয়াসলি আমরা জিতেছিলাম, বাট ডেফিনেটলি সাথীরা জাকির জেসি ওয়াজ আ পার্ট অফ দ্যাট প্যানেল। এবং সাথীরাকে আমি চিনি কারণ আমরা কাজ করেছি একসাথে যখন উনি ধারাভাষ্যকার ছিলেন। সাথীরা, ওয়েলকাম। আমার কিন্তু অসাধারণ লাগে যখন মাঠে তোমাকে আমি আম্পায়ারিং করতে দেখি। থ্যাংক ইউ সো মাচ। আসলেই আমাদের, তুমি নিজেও ক্রিকেট খেলেছো, আমরা নিজেরা জানি যে আসলে মাঠের ভেতরের ভাইবটা কেমন। অসাধারণ একটা ফিলিংস মাঠের ভেতরে থাকাটা। একদমই। তবে আমি স্ট্রেট একদম তোমাকে হট সিটে নিয়ে প্রশ্ন করব, হচ্ছে যে বাংলাদেশ টিম বাংলাদেশ টিম কিন্তু 2025 ওডিআই ওয়ার্ল্ড কাপে অনেক সময় বেশ ভালো টিম, এবং অস্ট্রেলিয়া বলো, ইন্ডিয়া বলো, তাদের এগেনস্টে কিন্তু খুব, ইন্ডিয়ার এগেনস্টে আমাদের অবভিয়াসলি বৃষ্টিতে ম্যাচটা হয়নি, বাট ইন জেনারেল বাংলাদেশ টিম কিন্তু খুবই ভালো খেলছে। এখন যে আর 1 মাসই বাকি আছে, বাংলাদেশের প্রিপারেশন কিরম চলছে, বা আরেকটা জিনিস যেটা আমি জানতে চাই, যে এতটা ইমপ্রুভমেন্ট কি করে হলো সাথীরা এই টিমটা? দেখো, এই টিমটা একটা সিনিয়র অ্যান্ড জুনিয়রের কম্বিনেশন ছিল 2025-এ যেটা খেলেছে। আর আমি বলবো যে জ্যোতি আহ, খুব দারুণ একজন অধিনায়ক। তিনি এত ভালোভাবে টিমটাকে লিড করেন, যেটা আসলে আমার মনে হয় যে উনি পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে পারেন। আনফর্চুনেটলি জ্যোতির পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, বাট হুম। অন্যান্য সবাই যদি বলি, আমি একটা কম্বাইন্ড একটা পারফরমেন্স করেছে, বিশেষ করে মারুফা। মারুফার তো আমার মনে হয় যে মানে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা থ্রেড হয়ে এসছে, এবং সবাই সেই লাস্ট ওয়ার্ল্ড কাপে সেটা বুঝতে পেরেছে। এবং ইংল্যান্ডে আশা করছি যে আরো ভালো পারফরমেন্স আমরা হয়তো মারুফার কাছ থেকে দেখতে পারবো, কারণ উইকেটটা আরো বেশি হয়তো বা সহায়ক হতে পারে তার জন্য। আর আত্মবিশ্বাস, আমি বলবো খুবই উদ্যমী একটা দল তারা। মানে কোনো কিছুতে হারতে চায় না, যার কারণে আমি বলবো যে খুবই ভালো একটা স্ট্রেংথ তৈরি হয়েছে। সিনিয়র জুনিয়রের কম্বিনেশন এবং সবার মধ্যে যে আগ্রহটা ভালো করার, সেটা সবকিছু মিলে আমি বলবো যে ডেফিনেটলি অনেক ভালো ইমপ্রুভ হয়েছে দলটার। আর বিসিবির কি ইনভলভমেন্ট এই উইমেন্স ক্রিকেটে? কারণ উইমেন্স ক্রিকেট কিন্তু একটা জিনিস হচ্ছে, বছরের পর বছর কিন্তু আমরা ইমপ্রুভ করতে দেখছি, এর মধ্যে কোনো সন্দেহই নেই। তো সেই ক্ষেত্রে বোর্ডের কতটা ভূমিকা, এবং বোর্ড কিরকম ভাবে কিভাবে রিচ আউট করেছে প্লেয়ারদেরকে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন উইমেন্স ক্রিকেটারদের জন্য অনেক কিছু করছে। লাস্ট দু বছরে আমাদের অনেকগুলো বোর্ড চেঞ্জ হয়ে গেছে, বাট সব থেকে ভালো ব্যাপার যেটা, নতুন যেই প্রেসিডেন্টই আসুক না কেন, নতুন যেই বোর্ডই আসুক না কেন, উইমেন্স ক্রিকেটারদের দিকে খুব ভালোভাবে চেয়েছেন, এবং তারা তাদের স্যালারি বাড়ানো থেকে শুরু করে, তাদের পার ডিএ বাড়ানো থেকে শুরু করে, ম্যাচ ফি থেকে শুরু করে অনেক দিকে অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং তাদেরকে খুব ভালো করে ব্যাক করছেন। এবং তারা জানেন যে এই উইমেন্স টিমটার আসলে একটা খুব ভালো অপরচুনিটি রয়েছে সামনে, খুব ভালো করার। এবং ইতিমধ্যেই তো আমরা সেটা প্রমাণ করেছি। তুমি যদি দেখো, বাংলাদেশের ছেলেদের ক্রিকেট টিম এখন পর্যন্ত এশিয়া কাপ জেতেনি, বাট বাংলাদেশ উইমেন্স ক্রিকেটের টিমের কাছে কিন্তু একটা এশিয়া কাপ রয়েছে, যেটা ভারতকে একদম। হারিয়ে তারা পেয়েছেন। সো ক্যাপাবিলিটি রয়েছে তাদের পেছনে, যদি সময়ে খরচ করা যায়, তাদেরকে অপরচুনিটি দেয়া হয়। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ কোনো না কোনো দিন তো আসলে একটা বিশ্বকাপ আমাদের আসবে, এবং আমি এটা বিশ্বাস করি সেটা ছেলেদের আগে হয়তো বা মেয়েদের আসবে। সেটা আমি জানি না কবে, বাট সেটা ডেফিনেটলি মেয়েদের হাত ধরে সবার আগে আসবে। বাহ! এটা যে অসাধারণ একটা কথা বললে। এবং যার নাম তুমি প্রথমেই নিলে, নিগার সুলতানা জটি, সত্যি বলতে সাথীরা ওয়ান অফ মাই ফেভারিট ক্যাপ্টেন্স। ইনফ্যাক্ট আমাদের একটা শোতে আমি ওই ক্যাপ্টেন্সদের নিয়ে বলছিলাম, আমি তখন বলছিলাম আমার ক্ষেত্রে কোথাও না কোথাও অধিনায়ক হিসেবে আমার মনে হয় টপে যদি লরা উলওয়ার্ডকে দেখি আমরা, সেকেন্ড আর থার্ডের মধ্যেই কিন্তু ফাতিমা সানা এবং নিগার সুলতানা জটি পড়বে। টিম কত কটা ম্যাচ জিতেছে বা কি করেছে থেকেও যেভাবে টিমটাকে টিম বানিয়েছে, নিগার সুলতানা যাতে কিন্তু উইকেট কিপার হিসেবে, মানে উইকেটের পিছন থেকে বলটা ধরো, বসো, তারপর মানে সমস্ত। তো তোমার কোনো ইন্টারাকশন নিগারের সাথে সাথে কি রিসেন্টলি হয়েছে, বা তুমি নিগারকে তো নিজের সামনেই দেখো বড় হতে দেখেছো, ম্যাচিওর করতে দেখেছো, নিগারের পার্সোনালিটি, মানে হাউ ইজ শি দিস গুড আ লিডার, মানে একটু যদি নিগারের ব্যাপারে একটু বেটার বলতে পারো। আমি প্রথমে অ্যাজ আ পার্সন আমি বলি, খুবই ইন্টেলিজেন্ট একজন মেয়ে, নিগার। হুম। খুবই বুদ্ধিমত্তা
আছে তার। সো খেলার দিকে আসলে ক্রিকেট তো, আমি যদি বেসিকের কথা বলি, অলমোস্ট সবাই তো সেম বেসিক নিয়েই আসে। বাট এই জায়গাটায় ভালো করে যারা যারা একটু বুদ্ধি দিয়ে খেলে, একটু মাথা দিয়ে খেলে, সিচুয়েশন ওয়াইজ খেলে। এবং নিগার আমি বলবো যে মানে খুবই ইন্টেলিজেন্ট একজন মানুষ। এবং যখন প্রতিভা এবং বুদ্ধিমত্তা একসাথে হয়ে যায়, তখন আমার মনে হয় সবকিছুর সংমিশ্রণ একটা। এবং যেভাবে টিমটাকে আসলে ওন করে, যেটা তুমি বলছিলে, আসলে টিমটাকে নিজের মনে করে, নিজের মনে করে চালিয়ে দেয়। একটা বড় মনে করে না যে না ঠিক আছে শি ইজ আ মেম্বার অফ আ টিম, সেটা মনে করে যে আমার একটা পুরো পরিবার, পুরো পরিবারকে নিয়ে যখন আসলে কি বলবো, অভিভাবকের মতো অ্যাজ এ ক্যাপ্টেন যখন মাঠে খেলেন, হয়তো বা কখনো আমরা শুনি যে বকা দিচ্ছেন একটা মিস ফিল্ডিং হলে বা একটা কিছু হলে। সেটা আসলে হয় অনেক সময় যখন মনে করি যে আমি একটা টিম না, অন্য প্লেয়ার না, মনে করি যে আমরা একটা আসলে পরিবার। পরিবারে একটা কেউ ভুল করলে যেমন সিনিয়ররা বকা দেয়, সেরকমই হয়তোবা তিনি তাদেরকে শাসন করেন, আবার কখনো তাদেরকে আদর করেন। এবং আমরা দেখি যে কখনো কেউ উইকেট পেলে ভালো কিছু করলে কিভাবে দৌড়ে গিয়ে সে চিয়ার করেন, এবং আমি সবসময় দেখি যে মানে পুরো জানটা লাগিয়ে দেয়। সেটাই তো আসলে একটা ক্যাপ্টেনের মানে ক্যাপাবিলিটি হওয়া উচিত। তো আমি বলবো ডেফিনেটলি ক্যাপ্টেন্সিটা, একে তো মাথায় অনেক কিছু আছে, মাঠের ভেতর খুব ভালো ডিসিশন মেক করতে পারেন। অ্যাজ আ প্লেয়ারও আমি দেখেছি যখন ব্যাটিং করেন, ব্যাটিং এর যখন করেন তার পার্টনারকে কিভাবে খেলিয়ে নিতে হবে সেটাও আমি দেখেছি। যে পার্টনার যদি স্লো খেলে তাকে বলে বলে সিঙ্গেল নেওয়ানো, ডাবল নেওয়ানো, কিভাবে কোনটা খেলবে, সেটা আমি যেহেতু মাঠের ভেতরে থাকি আমি খুব ভালোভাবে দেখি যে সে নিজে রানটাও করে, তার পার্টনারকে দিয়েও রান করিয়ে নেয়, এবং তিনি জানেন যে কিভাবে আসলে ম্যাচটা বের করে নিয়ে আসতে হবে। আনফর্চুনেটলি ওয়ার্ল্ড কাপে খুবই ক্লোজ কিছু ম্যাচে গিয়ে আমরা হেরে গেছি। সেটা হয়তো বা বলতে হবে যে আমাদের অভিজ্ঞতার কারণে। অন্যান্য দল মেন্টালি অনেক স্ট্রেংথ থাকে, বাট আমাদের দলে তো আসলে বললাম না, সিনিয়র জুনিয়র একটা সংমিশ্রণ বা ওই যে প্রেশার সিচুয়েশনে খেলা, সেই অভ্যাসটা এখনো আমরা পারিনি। না হলে ওয়ার্ল্ড কাপে মানে নিশ্চিত আরো দুটো ম্যাচ হয়তো বা আমরা বের করে নিয়ে আসতে পারতাম, বিশেষ করে ইংল্যান্ড আর শ্রীলঙ্কার সাথে। একদমই তাই, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কারকে বলে না, এক কথায় বলতে গেলে বাংলাদেশ কিন্তু হেভি ওয়েটসদের পাঞ্চ করেছে, যে কারণে এই T20 ওয়ার্ল্ড কাপে তোমার তো আশা আছে, আমিও বারংবার বলছি যে ইন্ডিয়ার গ্রুপ খুবই চাপের আছে। তবে নিগারের ক্ষেত্রে আরেকটাও জিনিস জিজ্ঞেস করব যে অনেক সময় দেখা যায় যে তিনটে রোল অ্যাকচুয়ালি নিগার প্লে করছে, ব্যাটার আছে, উইকেট কিপিং আছে, তার সঙ্গে রয়েছে তার অধিনায়কত্বা। তো ব্যাটিংটা কি কোথাও গিয়ে তোমার মনে হয় যে একটু বেশি প্রেশার নিগারের ওপর? কারণ নিগার ব্যাটার হিসেবে কিন্তু ওয়ান অফ দ্য রিলায়েবল কনসিস্টেন্ট ওয়ান্স বাংলাদেশে। অতিরিক্ত চাপ কি সৃষ্টি হয়ে যায় নিগারের ওপর, বা কিভাবে এ, সে সেই চাপটাকে হ্যান্ডেল করে, এই বিষয়ে যদি একটু বলতে পারো। না, ডেফিনেটলি তো একটু চাপ হয়ে যায়। একে তো ক্যাপ্টেন হিসেবে একটা চাপ থাকেই দলের। দুই, সে যেই জায়গাটায় ব্যাটিং করে, নাম্বার 4-এ ব্যাটিং করে মোস্ট অফ দ্য টাইম, সেই জায়গাটা একটা প্রেশারের জায়গা। কারণ বেসিক্যালি যদি ওপেনাররা ভালো না করে বা নাম্বার 3 তাড়াতাড়ি আউট হয়ে যায়, তাকে কিন্তু খুব আর্লি নামতে হয়, এবং তখন দুটো রোল প্লে করতে হয়। একে তো রান করতে হবে, দুই হচ্ছে উইকেটটাও ধরে রাখতে হবে। সো এই জায়গাটা খুবই প্রেশারের একটা জায়গা, এবং খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা ডেফিনেটলি ক্রিকেটে। সো একটা তো প্রেশার হয়। তবে আমার কাছে মনে হয় যে যেহেতু টি টোয়েন্টিতে আমরা রিসেন্ট ডেইজে আমরা জাস্ট বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ হয়ে গেল, আমরা দুটো ওপেনার পেয়েছি খুবই ভালো, যদি তারা ওয়ার্ল্ড কাপ অব্দি থাকে। এই অবধি যারা ওপেনিং খেলেছে বাংলাদেশ দলে, তাদের থেকে আমি দেখেছি এই দুজন ওপেনার খুব ভালো ব্যাটিং করছে। তারা যতক্ষণ থাকে তখন কিন্তু যে কোনো দলকে তারা আসলে মানে হারিয়ে দিতে পারে। আহ সোভানা মুস্তারি রয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার রিসেন্ট ডেইজে। স্বর্ণা রয়েছে, স্বর্ণাও কিন্তু টি টোয়েন্টিতে খুবই ভালো একজন প্লেয়ার। এবং সাথে সাথে শারমিন সুক্তা রয়েছেন এবং নিগার সুলতানা। আমি এই 6জন ব্যাটারের কথা বলতে পারি যে বাংলাদেশে এখন মোটামুটি বেশ ভালো একটা রিদমে রয়েছে, এবং তারা যতক্ষণ থাকবে কোনো দল কিন্তু হাফ ছেড়ে বাঁচবেন না যে না বাংলাদেশ করতে পারবে না, কারণ তাদের হাতে সব ধরনের শটস রয়েছে। আমরা ওই যে শেষে এসে হেরে যাই আমাদের অভিজ্ঞতার কারণে বা প্রেশার নিতে পারি নাই, সেটা একটা কারণ। বাট এছাড়া বোলিং যদি বলি, বোলিং ব্যাটিং সবকিছু মিলিয়ে বাংলাদেশ ওভারঅল একটা দারুণ একটা টিম। এবং ওয়ার্ল্ড কাপে আমরা খুবই আশাবাদী, কারণ ছোট্ট ফরম্যাটের খেলা তো, এখানে যে কোনো একদম, কিছু যে কোনো দল করে ফেলতে পারে। একদমই তাই। এবং যেটা তুমি বললে সাথীরা, যে বাংলাদেশের বোলিং নিয়ে কিন্তু কোনোদিনই প্রশ্ন ছিল না, বাংলাদেশের স্পিনাররা খুব ভালো বল করে। তার সঙ্গে তোমরা একটা সত্যি রত্ন দিয়েছো ওয়ার্ল্ড ক্রিকেটকে, মারুফা আক্তার সুইং করাচ্ছে ইংল্যান্ড কন্ডিশনসে। মারুফার সাথে কোনোদিন কথা হয়েছে কত, বা মারুফাকে তুমি ছোটবেলায় কখনো দেখেছো, কিভাবে তার জার্নিটা নিয়ে একটু যদি বলতে পারো।
মারুফা তো আমরা আসলে দেখো, আমি জ্যোতি মারুফা আমরা একই দলে খেলে এসেছি। সো মারুফাকে আমি খেলেছি, মারুফার বোলিং খেলেছি, এবং মানে ও যখন শুরুটা করেছে সেটা সবার কাছে থ্রেড ছিল, আমাদের কাছে খুবই থ্রেডিং ছিল যে ওকে মারুফা বোলিং করছে, কোনো রকম তার বলে টিকে থাকাটাই ছিল আসলে শুরুর দিকে সবার। বাংলাদেশের ব্যাটারদের জন্য আসলে যখন ঘরোয়া লিগ হয় খুবই ডিফিকাল্ট ছিল। বাট এখন বল ক্রিকেট আসলে তাকে জানে এবং সে দিনে দিনে আরো স্ট্রং হচ্ছে। মারুফাকে আমি মাত্র জাস্ট রিসেন্ট ডেজে ওর সিরিজ করে আসলাম বাংলাদেশ শ্রীলঙ্কা, এবং দেখলাম যে আগের থেকে আরো বেশি ফিট হয়েছে। মানে ও আগে থেকেই ফিট ছিল, আরো বেশি ফিট হয়েছে। আর মারুফা এমন একজন প্লেয়ার, আমরা জানি যে হয়তোবা মানে একটা বলে 20 রান বাকি আছে, যেটা কখনো অন্য দল জিততে পারছে না। তারপরে ওর কাছে যদি আসে অ্যাজ আ ফিল্ডার, ও জান প্রাণ দিয়ে দিবে। ও এটা চিন্তা করবে না, ঠিক আছে এটা একটা চার হলেও তো আসলে কিছু যায় আসে না, আমরা জিতে গেছি, বা এই একটা চার আটকেও হয়তো আমরা জিততে পারবো না। বাট ও ওই সময় দেখা গেল যে যে 100% এফোর্টটা দেয় তার ফিল্ডিং এ, তার বোলিং এ, তার সবকিছুতে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে কখনো মনে করে না যে ঠিক আছে আমি একটু আমাকে বাঁচিয়ে চলি, ঠিক আছে এই ম্যাচটা আমাদের হাতে নেই বা ম্যাচটা আমরা জিতে গেছি একটু ইজি নেই। সব সময় আসলে শেষ অব্দি লড়তে জানে মারুফা। এবং ফিটনেসের কথা তো বললাম যে আগে থেকে আরো বেশি ফিট হয়ে গেছে। মানে রিসেন্টলি আমি ওকে দেখে আমি ওকে বলছিলাম কি ব্যাপার এরকম চেহারার অবস্থা হয়ে গেছে কেন। ও বলছে যে আমি আরো বেশি হার্ড ওয়ার্ক করছি। সো ওই মলিনতা, মানে একটা মলিনতা চলে এসেছে চেহারার মধ্যে, বা হার্ড ওয়ার্ক করলে তো আসলে চেহারা দেখলেই বোঝা যায়। তো আমার একদম। মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে আরো বেশি কিছু নিয়ে আসতে পারে সে। বাহ। আর মারুফা কাজ করলে আমাদের জন্য, এই মারুফার প্রতিটা ম্যাচেই ভালো খেলুক, ইন্ডিয়ার এগেনস্টে একটু কম ভালো বোলিং করুক তাহলেই হলো। তবে সাথীরা দেখো, ফিল্ডিং বাংলাদেশের কিন্তু একটা, শুধু বাংলাদেশ বলে বলবো না, সাবকন্টিনেন্টের সবকটা টিমেরই ফিল্ডিংটা একটা ইস্যু রয়ে গেছে। মানে ইন্ডিয়াও বলো, তুমি বাংলাদেশ বলো, শ্রীলঙ্কা বলো, এটা কেন মনে হয় আর কিভাবে এটাকে ঠিক করতে পারে? কারণ দেখো, ফিটনেস ইমপ্রুভ হয়েছে, প্রফেশনালিজম বেড়েছে, কিন্তু তাও ফিল্ডিংটা একটা প্রবলেম রয়ে গেছে উইমেন্স ক্রিকেটে। দেখো, বেসিক্যালি কিন্তু ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ ফিল্ডিং এ ভালো, খারাপ আমি বলবো না। বাট কিছু কিছু সিচুয়েশনে গিয়ে আমরা প্রেসারে হয়তো বা ফিল্ডিংটা মিস করে যাই। আমি আবারও বলবো যে মানে বেসিকে ডেফিনেটলি আমরা খুবই ভালো, সবকিছু ইমপ্রুভ হয়েছে। বাট যেই সিচুয়েশনে আমাদের ভালো ফিল্ডিং করা দরকার, যখন আমরা দেখি একটা প্রেসার ম্যাচ, ওই সময়টা তুমি দেখবে যে ফিল্ডিং অনেকগুলো ইজি ক্যাচ মিস হয়ে যাচ্ছে বা ফিল্ডিং মিস হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এটা জাস্ট মেন্টালি আমরা আহ, একটু উইক হয়ে যাই। সো এটা আমার মনে হয় যে একটা বড় কারণ। বাট ফিল্ডিং এ আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে তো আমরা খুবই ভালো। বাট অন্যান্য দেশ, ধরো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওরা এটা মাথায় আনে না, ওরা প্রেশার ফিল করে না, যার কারণে ওদের এটা খুবই একটা ইফেক্ট করে না। একদমই। আর আমি ওয়ার্ল্ড কাপ থেকে সাথীরার জার্নিতে যাব, কিন্তু তার আগে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপের ব্যাপারে দুটো প্রশ্ন করার ছিল। এক আছে যে, উম, ইংল্যান্ডে তোমাকে আমরা দেখছি, তাই তো? ইনশাল্লাহ। আর তাছাড়া তোমার টপ ফোর কে মনে হয় এইবারকার ওয়ার্ল্ড কাপে টপ ফোর কে হতে পারে? আমি ধরো অস্ট্রেলিয়া তো আছে ডেফিনেটলি। অস্ট্রেলিয়া যদিও লাস্ট ওয়ার্ল্ড কাপে ভালো করেনি, বাট তারপর অস্ট্রেলিয়াকে ছেড়ে কখনোই দেওয়া যায় না, কারণ হ্যাঁ। ছোট ফরম্যাটে আরো বেশি বিধ্বংসী হতে পারে। সাউথ আফ্রিকা রিসেন্ট ডেইজে অসাধারণ খেলছে, বিশেষ করে ক্যাপ্টেনের কথা যদি বলি, মানে যে কোনো সময় থেকে বেস্ট ক্যাপ্টেন। অ্যাজ আ ব্যাটার আমি যদি বলি, অ্যাজ আ ক্যাপ্টেন আমি যদি বলি, খুব ভালো করছে। সো অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া তো ডেফিনেটলি আমি সেখানে রাখবো। কিন্তু আর একটা অস্ট্রেলিয়া, দল, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া তো একই গ্রুপে, একসঙ্গে কি এটাই হয়ে হচ্ছে যাবে? প্রবলেম, এটাই হচ্ছে প্রবলেম, যে এই তিনটা দলের মধ্যে তোমার দুটো দল ধরো মানে তোমাকে পিক করতে হবে। বাট তিনটা দল একসাথে পড়াতে যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে হয়তো বা একটা বেস্ট টিম তুমি হারাতে যাচ্ছ। সো অন্যদিকে আমি যদি বলি, ধরো নিউজিল্যান্ড একটা ভালো অপশন। যদিও নিউজিল্যান্ডের নতুন ক্যাপ্টেন রয়েছে মেলিয়া কার, এবং সিনিয়র প্লেয়াররাও সেখানে কিন্তু সোফি, সুজি সবাই থাকছে, তো একটা খুব ভালো কম্বিনেশন রয়েছে। আর যেহেতু ইংল্যান্ডের মাটিতে খেলা, ডেফিনেটলি ইংল্যান্ড। আহ, তোমাকে, তোমার ইংল্যান্ডের মাটিতে কতটা মনে হচ্ছে যে সুইং বোলার যাদের আছে তাদের বেশি হেল্প হবে দেন স্পিন? কারণ সাবকন্টিনেন্টের ধরো টিমরা একটু বেশি হেভি স্পিন ডিপেন্ডেন্ট। তো সেই জন্য তোমার কি মনে হয় কোথাও না কোথাও এক আম, যারা সুইং বোলার তাদের কতটা এফেক্টিভ হবে? আরেকটা যেটা জিজ্ঞেস করবো, ইংল্যান্ডের একটা অসম্ভব ভালো রেকর্ড আছে যে যখনই ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ হয় তখনই তারা সেই ওয়ার্ল্ড কাপটা জেতে। তো বাকি টিমেদের ক্ষেত্রে সেইটা কতটা তোমার মনে হয় প্রেশার হবে, আর ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা কতটা প্রেশার হতে পারে?
আমার মনে হয় যে ইংল্যান্ডের ক্ষেত্রে বেশি প্রেশার অন্যান্য দলের থেকে। কারণ যেহেতু ইংল্যান্ডের মাটিতে খেলা, আহ সেটা একটা বেশি প্রেশার হতে পারে যে না ঠিক আছে, নিজেদের হোম অ্যাডভান্টেজ তারা নিতে পারে কি পারে না, সবাই সেদিকে তাকিয়ে থাকবে। বাট অন্যান্য দলগুলো, বিশেষ করে আমি যদি বলি যে ইন্ডিয়ার প্রতি কিন্তু এক্সপেকটেশন সবার অনেক থাকবে। ইংল্যান্ডে খেলা হলেও তুমি এন্ড অফ দ্য ডে দেখবে যে মানে ইন্ডিয়ার দর্শক সব থেকে বেশি যাচ্ছে ইন্ডিয়ার খেলা দেখতে। এবং ওখানে যদি ইংল্যান্ড ইন্ডিয়ারও খেলা হয়, তুমি দেখবে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে 90% ইন্ডিয়ান সাপোর্টার রয়েছে, 10% ইংল্যান্ডের সাপোর্টার রয়েছে। সো ইন্ডিয়ার একটা প্রেশার সবসময় থাকে, যেহেতু মাত্র তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, যদিও ফরম্যাটটা আলাদা, তারপরও ইন্ডিয়ার ফ্যানদের সবসময় একটা বেশি প্রেশার থাকে টিমের উপরে, এবং এক্সপেকটেশন অনেক বেশি থাকে। এবং সুযোগ সুবিধা আমি যদি বলি, ওয়ার্ল্ডে আমার মনে হয় যে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেটাররা সব থেকে বেশি সুযোগ সুবিধা এখন পাচ্ছে। সেটা তাদের ম্যাচ ফি হোক, সেটা তাদের স্যালারি হোক, সেটা তাদের সুযোগ সুবিধা সব ক্ষেত্রে। এবং তারা ভালোও করছে, যার কারণে সেটা আমি বলবো যে তারা আদায় করে নিয়েছে। প্রেশার ডেফিনেটলি প্রত্যেকটা দলে থাকবে, সেই হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমাদের প্রেশারটা একেবারেই নেই। মানে পাকিস্তান, তাদের প্রেশারটা একেবারেই নেই। আমাদের এখনো এক্সপেকটেশন ওয়ার্ল্ড কাপে একটা দুটো ম্যাচ জিততে পারলেই আমাদের জন্য আসলে বড় ব্যাপার। বাট অন্যান্য দলের যেই চ্যালেঞ্জটা থাকবে, যে সেমিফাইনাল, ফাইনাল, ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ জেতা। একদমই তাই। তবে এবার সাথীরাকে একটা কোয়েশ্চেন হচ্ছে যে একটা ট্রাই সিরিজ খেলছে বাংলাদেশ জাস্ট ওয়ার্ল্ড কাপের আগে, সেটা কতটা ইম্পর্টেন্ট হবে? যদিও সেটা ইংল্যান্ডে না, স্কটল্যান্ডে, কিন্তু স্কটল্যান্ডেরও কিন্তু ওয়েদার কন্ডিশনস একদমই সিমিলার ইংল্যান্ডের মতোই। তো সেইটা কতটা একটা ওয়ার্ল্ড কাপের আগেই যে এরকম একটা সিরিজ বাংলাদেশ খেলতে পারছে, কতটা হেল্প করতে পারে প্রিপারেশনে বাংলাদেশকে? আম আমার মনে হয় অনেকটা হেল্প করবে, কারণ আমি কথা বলছিলাম নিগারের সাথে, মারুফাদের সাথে, ওরা কখনো ইংল্যান্ডে এর আগে খেলেনি। মানে হুম যারা আছে এই দলটাতে তারা হুম। কখনোই আসলে এর আগে ইংল্যান্ডে খেলেনি। সো ওদের কাছে ইংল্যান্ড একেবারেই নতুন একটা দেশ। তো তার আগে যেহেতু স্কটল্যান্ডে যাচ্ছে, যদিও পাশাপাশি, তবে আমি যেটা শুনেছি যে স্কটল্যান্ডে হয়তো বা ঠান্ডাটা অনেক বেশি থাকবে ইংল্যান্ডের তুলনায়, কারণ হ্যাঁ। ইংল্যান্ডে সামার থাকছে, সেই হিসেবে থাকবে না। বাট ওরা কিন্তু ওই ভাইবটা পাবে আসলে, যে ইংল্যান্ডে তো, ইউকে তে তো অ্যাটলিস্ট এসেছি। সো ডেফিনেটলি অনেকটা হেল্প করবে তাদের। আর স্কটল্যান্ড, নেদারল্যান্ড আমি দেখেছি রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইনে ছিল। তারাও কিন্তু বেশ ভালো দল, বিশেষ করে হুম। স্কটল্যান্ড যে কোনো দলকে তাদের হারিয়ে দেওয়ার তাদের সেই শক্তি রয়েছে। ইভেন নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসের দুই একটা বোলার তুমি দেখবে, পেস বোলার, দে আর লাইক একদমই। মারুফা। এবং আমি খুবই ইমপ্রেস হয়েছে যখন আমি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইন ওদের আম্পায়ারিং করছিলাম, একটা বোলার আমি দেখেছি যে একদম মারুফা। ইভেন মানে ও যদি আসে, সবাই দেখবে যে মানে সেকেন্ড মারুফা হয়তো বা পাবে। যেমন গতি রয়েছে তেমন সুইং রয়েছে। সো দুটো দলই আমি বলবো যে তাদের কন্ডিশনে বেস্ট দুটো দল। সো সেখানে গিয়ে ডেফিনেটলি এশিয়ান কান্ট্রি হিসেবে, যেহেতু বাংলাদেশের এর আগে কোনো অভিজ্ঞতা নেই, ইংল্যান্ডে কোনো প্লেয়ারই এর আগে ওখানে খেলেনি, তাদের জন্য একেবারেই নতুন একটা কন্ডিশন হবে। বাট আমি যতটুকু শুনতে পেরেছি, আমি জিজ্ঞেস করছিলাম আহ, ইংল্যান্ডের এলিট প্যানেলে ছেলে আম্পায়ারদের কাছে, রিসেন্টলি তাদের সাথে আমার দেখা হয়েছে, আমি জিজ্ঞেস করছিলাম আসলে আমাদের নিজেদের জন্য, আম্পায়ারিং এর জন্য তো আসলে আমাদের বোঝা দরকার উইকেটটা কেমন। তো ও বলছিল যে খুব একটা সুইঙ্গিং উইকেট হয়তো বা করবে না, যেহেতু বিশ্বকাপ, তারা একটা ব্যাটিং বান্ধব একটা উইকেট করবে। T20 বিশ্বকাপে সবাই রান দেখতে চায়, অনেক ব্যাপার আসলে এখানে রয়েছে। সেক্ষেত্রে যে আলাদা কোনো ডিফিকাল্টিস হবে আমার মনে হয় না, বাট তুলনামূলকভাবে এশিয়া থেকে তো একটু সুইঙ্গিং বেশি হবে সেখানে। একদমই তাই। আর ইনিশিয়ালি যখন বোধহয় ওয়ার্ল্ড কাপটা শুরু হবে একটু ক্লাউড কাভারও হবে, মানে ইংল্যান্ডে তো অদ্ভুত, হঠাৎ অন্ধকার হয়ে যায়, হঠাৎ প্রচন্ড রোদ, কি যে হচ্ছে বোঝা যায় না। তবে সাথীরা এগুলো তো ঠিক আছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হলে, বা তোমার ক্ষেত্রে বলি, তুমি প্লেয়ার ছিলে, প্লেয়ার থেকে কমেন্টেটর, কমেন্টেটর থেকে আম্পায়ার, প্রথমে বলো যে কোন ট্রানজিশনটা সবচেয়ে ডিফিকাল্ট মনে হয়েছে তোমার ক্ষেত্রে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে? ডিফিকাল্ট ডেফিনেটলি আম্পায়ারিং। মানে প্লেয়ার থাকাকালীন কমেন্ট্রি তো সেই হিসেবে, তৃষা তুমি নিজেও জানো যে আমার কাছে খুবই ইজি, যে আমরা ঠিক আছে এসি রুমে বসে কথা বলছি, আমি তুমি এখন যেমন কথা বলছি, জাস্ট একটা নর্মাল কথা, খেলা দেখছি, খেলা নিয়ে কথা বলছি। সেখানে তোমার কোনো ডিসিশনের ব্যাপার নেই, সেখানে কোনো প্রেশার নেই। বাট আম্পায়ারিং ডেফিনেটলি একটা প্রেশারের খেলা, প্রেশারের কাজ। প্রত্যেকটা বলে তোমাকে চিন্তা করতে হচ্ছে, রেডি থাকতে হচ্ছে, যে কোনো কিছু হতে পারে। তুমি জানো না কোন বলটায় তোমার কাছে এলবিডব্লিউ আসবে, তুমি জানো না কোন বলটায় তোমাকে কট বিহাইন্ড দিতে হবে। আবার নতুন কোনো সিচুয়েশন যেটা তুমি কখনোই এত জীবনে ফেস করোনি, এবং তোমাকে সবকিছু মনে রাখতে হচ্ছে, তোমার প্লেইং কন্ডিশন, লস, প্রোটোকল মেনটেন করতে হচ্ছে।
এলবিডব্লিউ অনেক সময় ব্যাট প্যাট এত ক্লোজ, বাট তোমাকে খালি চোখে একটা ডিসিশন তো দিতেই হচ্ছে। পরবর্তীতে যদিও ডিআরএস আছে, হুম। বাট এই জিনিসগুলো আসলে অনেক প্রেশারের একটা কাজ, এবং এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে এখনো। আমি বলবো যে এখনো আমি মানে আহ, অর্ধেকটাও শিখিনি, অনেক শেখার বাকি আছে। আম্পায়ারিং প্রতিদিন প্রতি ম্যাচ থেকে নতুন নতুন কিছু শেখার রয়েছে। তো প্রথম থেকেই কি আম্পায়ারিং স্কিম অফ থিংস এ ছিল যে রিটায়ার করলে আম্পায়ারিং এর দিকে যাব না, কিভাবে হয় এটা? না, আমি কখনোই আসলে আম্পায়ার হবো সেটা আমি কখনোই চিন্তা করিনি। আমি খেলার সময় চিন্তা করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটা করে বল গুনে কিভাবে ওরা, হুম। মানে আমার কখনোই আমি মানে আমার কাছে খুবই বোরিং লাগতো কাজটা। তো আমি কখনোই, আমাদের যেহেতু বিসিবি থেকে 2009-10-এর দিকে আমাদের আম্পায়ারিং কোর্সটা করানো হয়েছে সব ন্যাশনাল প্লেয়ারদের, যার সুবাদে কোর্সটা করে রাখা, আম্পায়ারিং ট্রেনিংটা করে রাখা। বাট আমি কখনোই যে ঠিক আছে অনেক একটা কোর্স করে রাখলে জাস্ট তোমার অভিজ্ঞতা বাড়লো, জাস্ট এটাই। আমার জন্য কমেন্ট্রি খুব ইজি জব ছিল, পশ জব ছিল ডেফিনেটলি। মানে মেকআপ করে সুন্দর সুটেড বুটেড হয়ে এসি রুমে বসো, ঘুরে বেড়াও, কোনো প্রেশার নেই। বাট আম্পায়ারিং আমি যখন 2022-এ দেখলাম যে বাংলাদেশে এশিয়া কাপ হলো এবং সেখানে সব উইমেন আম্পায়ার যারা ধরো ইউএই থেকে, কাতার থেকে, মালয়েশিয়া থেকে উইমেনরা আম্পায়ারিং করছে, বাংলাদেশ থেকে কেউ নেই। তখন আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ থেকে কারো করা দরকার, এবং সেরকম করার মতো, আম্পায়ারিং করার মতো কেউ ছিল না। তখন আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, আমাকেই করতে হবে, কারণ যেহেতু কেউ নেই, কেউ করছে না, আই হ্যাভ টু পুশ বিসিবি। আমি ওদের বললাম যে ঠিক আছে, আমি আম্পায়ারিং করতে চাই। যদিও এর আগে আমাকে অনেকবার বলা হয়েছিল আম্পায়ারিং করতে বা ম্যাচ রেফারি হওয়ার জন্য, আমি কখনো ইন্টারেস্টেড ছিলাম না। বাট এই জায়গা থেকে আমার রিয়েলাইজেশন, আমরা কেন পিছিয়ে থাকবো? অন্যান্য দেশ যেখানে এতটা এগিয়ে আছে, যারা আসলে ক্রিকেটে ভালো না বাট আম্পায়ারিং করছে। আর আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় আসলে তোমার পারফরমেন্স শো করার জায়গা আছে। আমি তখনও ক্রিকেট খেলছিলাম, তুমি নিজেও জানো অ্যাজ এ ক্রিকেটার, ক্রিকেটটা ছাড়াটা কতটা কষ্টকর আমাদের জন্য। হুম। তো আমি দু হ্যাঁ। হাজার তেইশ পর্যন্ত ছেলেদের ক্রিকেটে আম্পায়ারিং করছিলাম। এবং যখন আমি বুঝলাম যে আসলে ক্রিকেট খেলা কি আমাদের আনন্দ, তো তাই না? উইকেটের মাঝে থাকা, রান হুম। করা, বোলিং করে ম্যাচ জিতানো, ম্যাচ জিতলে যেমন আনন্দ লাগে, ম্যাচ হারলে তেমন কষ্ট লাগে। এবং ওই যে একটা চ্যালেঞ্জ সবসময় প্রতি বলে বলে নেওয়া, এটা আমার কাছে পুরোটা মনে হয়েছে যে আম্পায়ারিং এ ওই ভাইবটা আমি পাচ্ছি। এবং আম্পায়ারিং এ দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে যে না, আমি এখন রিটায়ারমেন্টে গেলে আমি ক্রিকেটটা মিস করবো না। আহ, আমি বলবো যে লাকিলি 2023-এ যেদিন আমি আমার ওয়ান ডে লাস্ট খেলেছি বাংলাদেশে ডোমেস্টিক লিস্টে, ঠিক ওই দিনই আমার হংকং এর ফ্লাইট ছিল, ইন্টারন্যাশনাল আম্পায়ারিং এর শুরু ছিল। এবং so আমাকে ক্রিকেটার থেকে আম্পায়ারিং এ, ইন্টারন্যাশনাল আম্পায়ারিং এর জার্নিটা একদিনও আসলে ওয়েট করতে হয়নি, সেম ডেতে আমি চলে গেছি। সো আমি এই জিনিসটা, এই চ্যালেঞ্জটা নিতে ভালোবাসি। এখানে পারফর্ম করার সুযোগ রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেটার হিসেবে বা ক্রিকেট খেলে ওয়ার্ল্ডে 1 নম্বর হওয়ার সুযোগ খুবই কম রয়েছে, কারণ আমাদের ফিজিক্যাল ফিটনেস বলো, আমাদের যে ল্যাকিংস গুলো আছে, আমরা সেই হিসেবে আমরা অতটা এগিয়ে না থাকলেও আম্পায়ার হিসেবে সেই সুযোগটা রয়েছে যে আমি যদি ভালো করি, আমি যদি হার্ড ওয়ার্ক করি, ডেফিনেটলি এখানে ওয়ার্ল্ডে বেস্ট হওয়ার সুযোগ রয়েছে। এবং সেই পথেই আমি আসলে, আমার টার্গেটটা সেই পথেই যাবার। বাহ। তবে সাথীরা, কোথাও কি মনে হয় যে মহিলা আম্পায়ার হিসেবে, ঠিক যেমন মহিলা ক্রিকেটার হিসেবে কিন্তু কন্টিনিউয়াস একটা লড়াই থাকে সমাজে বলো বা মেন্স ক্রিকেটারদের সামনে বলো, একটা অ্যাকসেপ্টেন্সের জায়গা গড়ে নেওয়া, ফিমেল আম্পায়ারদেরও কি সেটা হয় যে মানে সেটা কি কঠিন হয় সেই জায়গাটা? আসলেই কঠিন হয়। আমি বলবো শুধু এশিয়াতে নয়, আমার মনে হয় ওয়ার্ল্ডের সব জায়গায় আসলে একটু কঠিন হয়। ছেলেরা কোনো একটা জায়গায় এখনো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না মেয়েদের। কিছু কিছু দল আছে, আমি যেমন ছেলেদেরও ইন্টারন্যাশনাল টি20 করেছি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের, কিছু কিছু দল আছে খুব অ্যাপ্রিসিয়েট করে, আবার কিছু প্লেয়ারদের দেখে বোঝা যায় যে না, ওরা একটু বাঁকা চোখে দেখছে। তো এরকম অনেক চ্যালেঞ্জ আসলে আমি নিজে ফেস করেছি, প্রথমত বাংলাদেশে, পরবর্তীতে আমি বিদেশি দলগুলোর সাথেও যদি বলি, ওরা মনে করে যে না, একজন উইমেন আম্পায়ার কতটাই বা ক্যাপেবল হবে বা কতটাই কারেক্ট ডিসিশন, ওদের মাথায় সবার আগে আসে যে আমরা হয়তো বা কারেক্ট ডিসিশন দিতে পারবো না, হয়তো বা ভুল ডিসিশন দিব। তো এটা ডেফিনেটলি একটা ভুল ধারণা, কারণ ডিসিশন মেকিং এ তো সবাই আসলে হিউম্যান বিং, ছেলেরাও ভুল করতে পারে, মেয়েরাও ভুল করতে পারে। একদম। তো এই জিনিসটা, তো আসলে আমি সাউথ আফ্রিকান আম্পায়ারদের সাথে কথা বলছিলাম যে ওদের ওদের জায়গায় গিয়ে ওরা যখন একটা মেয়ে আম্পায়ার দেখছে ছেলেদের ফার্স্ট ক্লাসে, ওরাও আসলে খুব ভালোভাবে একসেপ্ট করে নিচ্ছে না, কারণ ওদের ওদের ফার্স্ট ক্লাস আরো বেশি চ্যালেঞ্জিং। তো এই চ্যালেঞ্জ গুলো মেয়েরা যখন নিতে যায়, তখন ওরা, ওদের প্রথম দিকে একটু মনে হয় যে একটু সন্দেহ প্রকাশ করে কেমন করবে, বাট যখন আমরা সেটা উতরে যাই, খুব ভালো করি, তখন ওনারা এসে কিন্তু আসলে অ্যাপ্রিসিয়েট করে যে না, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল।
তবে এটা তো তুমি ক্রিকেটারদের কথা বলছো বা বোর্ডের কথা বলছো, যদি দেখো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, হ্যাঁ, এবার এই ভুলটাই ধরো একটা সাথীরা ভুল করলো আর একটা অনিল চৌধুরী ভুল করলো, আমি র্যান্ডামলি নাম নিলাম, কাউকে কোনো টার্গেট করে না, বাট আমার কথা হচ্ছে কোথাও না কোথাও কি মনে হয় যে অনিল চৌধুরীর ভুলটা ক্ষমা খুব তাড়াতাড়ি হয় দেন সাথীরার ভুল, কারণ জেন্ডারের জন্য স্পেসিফিক্যালি। জিনিসটা আসলে আসে এভাবে যে নাম হিসেবে না, সেটা যে কোনো ছেলে ভুল করলে হ্যাঁ। নামটা আসলে ঠিক আছে, এটা একটা মিস্টেক হয়ে গেছে বা এরর হয়েছে, হ্যাঁ। আর মেয়েরা করলে যেটা আসে যে আরে মেয়েরা ওরা তো এরকমই ডিসিশন দিবে, এটা তো ওরা জানেই না আসলে কি করতে হবে। তো ওরা আসলে কথাটা এইভাবে আসে। আম, ভুল মাফ না মাফের থেকে হচ্ছে ছেলেদেরটা অ্যাকসেপ্ট করে নেয় যে না ঠিক আছে, একটা মানে হুম। আনফর্চুনেটলি হয়ে গেছে। আর মেয়েরা ওরা জানেই না, ওরা এটা এরকমই দিবে, ওদের কাছে এক্সপেকটেশনই এরকম আর কি। তো উইমেন্স ক্রিকেট যেমন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে গ্রোথ হচ্ছে, তো এই যে আম্পায়ারিং ধরো বা কমেন্ট্রি, ম্যাচ রেফারি, এই সিনটাও কি ফর উইমেন গ্রোয়িং রয়েছে এই ইন্ডাস্ট্রিতে এখন? এখন খুব ভালো করছে, কারণ শুরুর দিকে তো আসলে এখানে যে অপরচুনিটি কত রয়েছে বা এখানে ভালো করার সুযোগ কতটা রয়েছে সেটা মেয়েরা আসলে জানতো না। বাট এখন যখন আসছে, যখন আসলে আমরা কিছু রোল মডেল হয়ে যাচ্ছি বিভিন্ন দেশে, তখন কিন্তু সবাই বুঝতে পারছে যে এই জায়গাটা আসলে অপরচুনিটি অনেক বেশি, কম্পিটিশন সেই হিসেবে অনেক কম। ক্রিকেটে কম্পিটিশন, আমি যদি বলি ক্রিকেটে কম্পিটিশন অনেক বেশি, বাট তুমি যদি দেখো প্রত্যেকটা দেশে আসলে এখন পর্যন্ত উইমেন আম্পায়ার বা ম্যাচ রেফারি কতজন আছে, খুবই কম। তো এখানে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ভালো করার সুযোগ রয়েছে। এবং সব থেকে ভালো ব্যাপার যেটা, ক্রিকেট তুমি যত বেশি সিনিয়র হবে তোমার দাম কমতে থাকবে, কারণ একটা সময় তোমাকে জুনিয়ররা রিপ্লেস করবে। বাট আম্পায়ারিং বা ম্যাচ রেফারি, তুমি যত সিনিয়র হবে তোমার আহ দামটা অত বেশি বাড়বে, তোমাকে আরো বেশি মানে সিনিয়রিটির সাথে সাথে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে এবং তোমাকে আরো বেশি মূল্যায়ন করবে। আর 60-65 পর্যন্ত তুমি এই জায়গায় কাজ করতে পারবে। সো এই চিন্তা করার কিছুই নেই যে মানে ক্রিকেটে যেমন ধরো হার্ডলি 35 বা হুম। 40 পর্যন্ত অনেকে টেনে নিতে পারে, তারপরে রেস্ট অফ দ্য লাইফ তারা কি করবে। বাট আম্পায়ারিং এ তোমার শুরু হচ্ছে 30, 35, ইভেন 40-তে অনেকে শুরু করছে। এটা এটা আমার কাছে দারুণ লাগে যে মাত্র একটা ক্যারিয়ার যখন তোমার শেষ, আর কিছু করতে পারছো না, সেখানে একটা ক্যারিয়ারে তুমি শুরু করতে পারছো। একদমই তাই। এই সাথীরা, যদি তোমাকে এবার আমি বলি যে ইয়াং যারা বাংলাদেশ হোক, ভারত হোক, যে কোনো দেশেরই হোক, যারা আমাদের রেভ স্পোর্টস ভিউয়ার্স, সবাই তো গিয়ে হয়তো ইন্ডিয়ান টিম বলো বাংলাদেশ টিম বলো মেন টিমে হয়তো খেলবে না, বাট তাদেরকে তুমি কি অ্যাডভাইস দেবে যে কিভাবে তারা ক্রিকেটের সঙ্গে জড়িত থাকতে পারে, এই ধরো আম্পায়ারিং বা ম্যাচ রেফারি করে, বা প্রসিডিওর কি হয়, কিভাবে কি করতে পারে, যদি একটু বলো। আমার মনে হয় যে সবার কাছে সুযোগ আসে, সবাইকে যে আম্পায়ার হতে হবে, কেউ কোচিং করতে পারে, কেউ স্কোরিং করতে পারে, কেউ কমেন্টেটর হতে পারে। সো ক্রিকেট রিলেটেড যাদের আসলে ক্রিকেটের প্রতি প্যাশন রয়েছে তারা ক্রিকেট রিলেটেডই সবকিছু চিন্তা করতে পারে, এবং যখনই তাদের সামনে কোনো কোর্সের সুযোগ আসবে, আমার মনে হয় জীবনে কোনো কিছু বৃথা যায় না। যেমন আমি যখন সুযোগ পেয়েছি, আমি লেভেল 1 লেভেল 2 করেছি কোচিং এ। আমার কোচিং এ ইন্টারেস্ট ছিল না, তারপরও করেছি। আমার আম্পায়ারিং এ ইন্টারেস্ট ছিল না, তারপরও করেছি। 2009-10 সালে যে কোর্সটা করেছি, কে জানতো যে সেটা 2022 সালে এসে আসলে কাজে লাগবে। সেটা হয়তো বা আমার জীবনটা আসলে পাল্টে দিয়েছে, কারণ আমি কখনোই বললাম না, আমার জীবনে আমি কখনোই এই চিন্তাটা তো একেবারেই ছিল না যে আম্পায়ার হব। ওই যে আমি কোর্সটা করে রেখেছি, সেটা বাইরে আমার মনে হয়, আমার যতটুকু মনে পড়ে 3-4 দিন একটা কোর্স, এবং সেটার জন্য আমার এখন আসলে জীবনটাই পাল্টে গেছে, জীবনের মানেটাই পাল্টে গেছে। সো আমার মনে হয় কোনো কিছু বৃথা যায় না। তবে একটা টার্গেট করা ভালো যে আমি কোনটা করব, বাট তারপর আমি বলবো যে ক্রিকেট রিলেটেড যদি যে কোনো সুযোগ থাকে তাদের কাছে করার, সেটা যেন করে রাখে। কারণ ন্যাশনাল টিমে না হলেও ডোমেস্টিক ক্রিকেট খেলে বা কমেন্ট্রি করে বা আম্পায়ারিং, ম্যাচ রেফারিং, স্কোরিং করে আমার মনে হয় যে খুব ভালো একটা ফিউচার রয়েছে সবার। থ্যাংক ইউ সো মাচ সাথীরা, আমি তোমাকে অ্যাকচুয়ালি 10 মিনিট বলেছিলাম, কিন্তু 10 মিনিটে অনেক বেশি নিয়ে নিয়েছি। কিন্তু আড্ডা, আমাদের আড্ডা তো সবসময় চলতে থাকবে। ইংল্যান্ডে ডেফিনেটলি রেভ স্পোর্টস থেকে আমি থাকবো, বরিয়াদা থাকবে, স্নেহাশিস থাকবে, তোমার সাথে দেখা হবে, আড্ডা হবে। আর অল দ্য বেস্ট, কারণ আমি আগেও জানো তো সাথীরা, আই হ্যাভ অলওয়েজ অ্যাডমায়ার্ড, আমি আর বরিয়াদার সাথে আজকে সকালেই কথা বলছিলাম যে যেরকম সাথীরার সাথে ইন্টারভিউ সেট আপ করেছি, এবং তোমার যে সবসময় যে হাসি মুখে একটা কমেন্ট্রি বক্সে ঢোকা হোক,
একটা টাফ ডের পর মজা করা হোক, আড্ডা মারা হোক, এটা সবসময় আমরা মনে রেখেছি। এবং আশা করছি আগামী দিনে অ্যাজ আ আম্পায়ার তুমি দুর্ধর্ষ করছো। আমি তোমাকে বলছি, বাকিরা কি বলছে আমি জানি না, কারণ আমি ফলো করি যথেষ্ট। অল দ্য বেস্ট। এবং হোপফুলি বাংলাদেশ যেরম ভাবে আহ, এগোচ্ছে, একটা ভালো কিছু তো এই ওয়ার্ল্ড কাপে করবে, তারপর কিন্তু আমি আবার একটা ইন্টারভিউ নেবো, আগে থেকে বলে রাখলাম। থ্যাংক ইউ সো মাচ তিশা, ডেফিনেটলি আমরা একসাথে অনেকদিন কাজ করেছি এবং এই যে হাসি মাখা মুখ সেটা আমার শুধু নয়, তোমার, বরিয়াদার, সবার। সো এই জিনিসটা অ্যাটলিস্ট কমেন্টে ছাড়ার পরে মিস করি, যে তোমাদের সাথে যে ভালো সময়গুলো কাটানো, বাট স্মৃতি তো সবসময় ভালো থাকে এবং দেখা হবে ডেফিনেটলি ইংল্যান্ডে আবারও। একদম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।